আসসালামু আলাইকুম। টিভি ফিস্ট টেলার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে সেটি কিন্তু ত্রিপক্ষীয় ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, সেই যুদ্ধের প্রভাব আমাদের দেশের অর্থনীতি এবং আমাদের জনজীবনেও কিন্তু পড়ে গেছে। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি যে জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে, সে সংকটের ফলে কিন্তু আমাদের পরিবহন সেক্টরে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে এবং অনেকেই যেই বক্তব্যটি দিতে চাচ্ছেন না কিংবা বলতে চাচ্ছেন না সেটা হচ্ছে যে জ্বালানি তেলের সংকটের মূল কারণটা কি? যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের যে প্রয়োজনীয় তেল কিন্তু মজুদ রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ফলে আ এটা দিয়ে আমরা বেশ কিছুদিন আমরা কিন্তু ভালোভাবে চালিয়ে নিতে পারবো। কিন্তু ব্যাপারটা তা নয়। সেই ভালোভাবে চালিয়ে নেওয়ার বিষয়টা আ ২ সপ্তাহের ব্যবধানে কিন্তু দেখা গেল যে আবার সেই আ সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে কিংবা জ্বালানি তেলের যে মজুদ রয়েছে সেটি ফুরিয়ে আসতে পারে। তো এবং এটাকে যুদ্ধের বা প্রভাব হিসেবে আমাদের এখানে এখন বক্তব্যের মধ্যে তারা বলছেন। কিন্তু বিগত ২ সপ্তাহ আগেও কিন্তু তাদের বক্তব্যে এমন ধারণা তারা দিতে চাননি। এতে করে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং সেটি আমাদের সকলেরই বোঝা উচিত, জানা উচিত। সেটি হচ্ছে যে যখন এই যে যুদ্ধ পরিস্থিতির কারণে ১ম দফায় অর্থাৎ রোজার মাঝামাঝি সময়টাতে যখন আমরা দেখেছি যে জ্বালানি তেলের তীব্র সংকট আমরা দেখতে পেয়েছি যে রিফুয়েলিং স্টেশন যেগুলো, সেই স্টেশনগুলোতে গিয়ে পরিবহন যারা চালান কিংবা ড্রাইভার কিংবা যাত্রী তারা সবাই আমরা দেখেছি যে সেখানে যারা বাইকার তাদের কি পরিমাণ আ আমরা দেখেছি তারা জড়ো হয়ে তারা তেল না পেয়ে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করে সেখান থেকে কিন্তু তারা বিদায় নিচ্ছেন। অথবা অনেকেই আমরা দেখেছি যে সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র ২ লিটার কিংবা ১ লিটার তেল নেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছিলেন সেই পাম্পগুলোর সামনেই। এবং এই দৃশ্য আমরা ঈদের আগেও যেমনটা দেখেছি, ঠিক ঈদের ১ সপ্তাহ পরেও এসে আমরা ঠিক তেমনি দেখছি যে এই যে তেলের যে সংকট সেটি বরং আরো বৃদ্ধি পেয়েছে এবং এখন কিন্তু সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আমাদের যে সরবরাহ সেটি আসলে ফুরিয়ে এসেছে এবং হয়তোবা এই যে পাম্প স্টেশন যেগুলো রয়েছে সেগুলো হয়তোবা একসময় বন্ধ হয়ে যেতে পারে কিংবা বন্ধ করে দেয়া লাগতে পারে বলে এখন কিন্তু তারা বলছেন। তাহলে তারা আগে কেন এই কথাটি তারা বললেন না? কিংবা তারা কি আসলে ইচ্ছাকৃতভাবে এই বক্তব্যটি চাপা দিয়ে গিয়েছেন কিনা? সেটি একটু বোঝবার রয়েছে। আমি যেমনটা দেখেছি বা আমার পর্যালোচনায় আমি যেমনটা বুঝতে পেরেছি যে বাংলাদেশে যখন যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করবে বলে একটা আশঙ্কা দেখা দিয়েছিল। ঠিক সেই সময়ে বাংলাদেশের কতিপয় শিল্পগোষ্ঠী তারা কিন্তু তাদের প্রয়োজনে আ তেলের যে সরবরাহ ছিল সেখান থেকে তারা কিন্তু সেই স্টেশনগুলো থেকে তারা কিন্তু যে ডিপোগুলো ছিল অর্থাৎ সরকারি যে ডিপো মানে যেখানে তেল সরবরাহ করে দেশে আনার পর যেখানে আসলে মজুত রাখা হয় সেই ডিপোগুলো থেকে কিন্তু তারা সংগ্রহ করে নিয়েছে। এক এক পক্ষ কিন্তু সেই ডিপো থেকে সরাসরি সংগ্রহ করে নিয়েছে। কারণ তাদের লাইসেন্সকৃত পাম্প স্টেশন রয়েছে সেগুলোর মাধ্যমে তারা খুব সহজেই তেলগুলো মজুদ যে তেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা তাদের নিজস্ব আ সরবরাহ যে ব্যবস্থা সেখানে তারা স্থানান্তরিত করেছিল। এরপরে এসে সেকেন্ডারি স্টেজে এসে যেটা করেছে সেটা হচ্ছে পাম্প স্টেশনগুলো যেগুলো রয়েছে তারা যে তেল পেয়েছে সেখান থেকে তারা আ পরিবহনগুলোতে তেল না দিয়ে তেল নেই বলে এক ধরনের প্রোপাগান্ডা কিংবা এক ধরনের মিথ্যা ছড়িয়ে তারা কিন্তু দিনের পর দিন তেল দেয়নি। পাম্পগুলোকে তারা বন্ধ ঘোষণা করেছে কিংবা বন্ধ রেখেছে। তারা কোনো প্রকার যে এই যারা গাড়ি নিয়ে এসেছে বিভিন্ন প্রকারের যান বিশেষ করে পেট্রোল, ডিজেল, অকটেন সহ সব ধরনের জ্বালানি তেলেই কিন্তু তারা দেখিয়েছে যে সংকট, তীব্র সংকট। ফলে তারা তেল দেয়নি। ফলে তাদের কাছে মূলত বেশি দামে তাদের কাছ থেকে যারা কিনে নিয়েছে তারাও কিন্তু শিল্পগোষ্ঠী কিংবা মাফিয়া শ্রেণীর লোক কিংবা যাদের ক্ষমতা রয়েছে, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, যারা সরকারের সিস্টেমকে, পলিসিকে নিয়ন্ত্রণ করে তারা কিন্তু সেখান থেকেও ২য় স্টেজে এসে তারা তেল নিয়ে গেছে কিংবা তারা নিজেরা মজুত করেছে। তো ফলে এই ২ জায়গা থেকে তেলের যে ভান্ডার ছিল আমাদের অর্থাৎ আমাদের যে মজুতকৃত তেল ছিল সেটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেশেই এখনো পর্যন্ত রয়েছে। কিন্তু সেখানে হচ্ছে গিয়ে সেটা কতিপয় মানুষের কিংবা কতিপয় গোষ্ঠীর হাতে চলে গিয়েছে। ফলে যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে ত্রিপক্ষীয় যুদ্ধ চলছে, সেই যুদ্ধে কিন্তু আমরা পুরোপুরি সেই যুদ্ধের অবস্থা যদিও আমরা তাদের পার্শ্ববর্তী কোনো দেশ না কিংবা আমরা মধ্যপ্রাচ্যের কোনো দেশ না, তারপরেও আমাদের কিন্তু জ্বালানি তেলের যে সংকট সেটি আমাদের এই অঞ্চলে কিন্তু আমাদের মতো আর কোনো দেশের তীব্র সংকট দেখা দেয়নি। অর্থাৎ আমরা ভারত বলি, নেপাল বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ আরও
ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, রাজনৈতিকভাবে লেজে গুবরে অবস্থা, সেটি হচ্ছে মায়ানমার। সে মায়ানমারের মধ্যেও কিন্তু এতটা আমাদের দেশের মতো অবস্থা কিন্তু হয়নি, সংকটের তীব্রতা কিন্তু এত বেশি দেখা যায়নি। ফলে এটা বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে যে তেলের সংকট তৈরি হয়েছে এর পেছনে বড় কারণ রয়েছে। এই বড় কারণটি হলো যারা শিল্পগোষ্ঠী আছেন কিংবা মাফিয়া শ্রেণীর মধ্যে কিছু গোষ্ঠী রয়েছে যারা কিন্তু এই যুদ্ধের প্রেক্ষাপটে যখন তারা বুঝতে পেরেছে, আশঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশ্লেষকরা, তখনই তারা কিন্তু তাদের মজুদ বৃদ্ধির জন্য বা চোরা মজুদ বৃদ্ধির জন্য তারা কিন্তু যারপরনাই চেষ্টা করে গেছেন এবং তারা যে যেখান দিয়ে পেরেছেন লুটপাট করেছেন এবং ফলে তারা কিন্তু বেশি দামেও কিনেছেন। দেখা গেছে যে তারা পাম্প স্টেশনগুলো যদি তেল বিক্রি করতে যায়, গ্রাহকদের কাছে দেখা যাবে তারা ১২০ টাকা বা ১২২ টাকা করে তেল বিক্রি করবে, কিন্তু সেই তেল তারা যদি ওই যে যারা মজুদদার তাদের কাছে বিক্রি করে, তাহলে তারা চোরা মজুদদারদের কাছে কিন্তু তারা বেশি দামে তেল বিক্রি করতে পারছে। ফলে তারা গ্রাহক পর্যায়ে তেল সরবরাহ না করে, যেহেতু সরকারও তেলের মূল্য বৃদ্ধি করেনি, ফলে তারা গ্রাহক পর্যায়ে তেলের সরবরাহ বন্ধ করে দিয়ে তারা কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর কাছে এই তেলের যে সরকারি মজুদ কিংবা যে জনগণের যে তেল, জনগণের জন্য যে তেল আনা হয়েছে সেই তেলগুলো তারা কিন্তু অন্য শ্রেণীকে দিয়ে দিয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমান তেল সরবরাহ চেইনের যে সংকট, যে সমস্যা, যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, সেটির পেছনে মূল কারণ বলে আমি বিশেষ করে মনে করছি। হয়তো অনেকের অনেক ধরনের তথ্যপত্র থাকতে পারে, আমি এখানে কোনো ধরনের ডেটা দিচ্ছি না স্পেসিফিকভাবে, আমি জাস্ট এটা গুণগত বিশ্লেষণের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। কেননা আমি ব্যাপকভাবে আলোচনা শুনেছি এবং বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকে আমরা এই তথ্যগুলো জানার চেষ্টা করেছি যে কোথায় কেন কিভাবে তেল দিচ্ছে না। আমরা দেখার চেষ্টা করেছি যে ডিপোগুলোতে কোথা থেকে গাড়িগুলো আসে তেল সরবরাহ করার জন্য এবং সেগুলো কোথায় নিয়ে যাওয়া হয় এবং কখন রাতের কোন অংশে সেই তেলের যে আদান প্রদান করা হয় সেগুলো কারা কোথা থেকে কিভাবে করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমরা টুকটাক কিছু ঘাটাঘাটি করেছি এবং আমরা কিছু ফিল্ডেও কিন্তু আমরা কিছু তথ্য সরবরাহ করেছি। ফলে আমাদের কাছে এমনটাই মনে হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক নেতাদেরকে দিয়ে কিংবা মন্ত্রীদের মুখ দিয়ে কিন্তু একটু বের করেছে যে তেলের সংকট হবে না, আবার তারা সুযোগ বুঝে তাদের নিজস্ব মজুদ আর কতটুকুই বা করতে পারবে, সেটা দিয়ে হয়তো তারা অন্যদের থেকে আরো ভালোভাবে হয়তো ৫ মাস ২ মাস ৪ মাস তারা টিকে থাকতে পারবে। কিন্তু আলটিমেটলি যে সংকট যদি সত্যি তীব্র আকার ধারণ করে এবং যদি এটা বৈশ্বিক বিপর্যয় সৃষ্টি করে, তাহলে কিন্তু সেই সংকটের মধ্যে তারাও পড়বে। যদিও তারা সাময়িকভাবে কিছুটা অন্যদের থেকে স্বাচ্ছন্দ্যে থাকবে কিংবা তারা হাসি খুশি থাকবে, কিন্তু দিন শেষে যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে কিন্তু তারাও সেটির ঘাত প্রতিঘাতে বিপর্যস্ত হতে পারে। এই ছিল তেল বিষয়ে, অর্থাৎ জ্বালানি তেল নিয়ে আমার একটা অবজারভেশন। টিভিপি স্ট্রিট চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।